ভাই মাইক গুলো অফ করে রেকর্ড অন কর। সামিয়া সামির কে ডাবার ঢুকা, এটা আমারই ঢুকা। শামিরে ঢোকা। আচ্ছা, প্রথমত আমাদের মূলত দেখা লাগবে যে আমরা ডিজাইনটা কি ওয়ান ওয়ে স্ল্যাবে করবো না টু ওয়ে স্ল্যাবে করব। যেমন আমাদের কুইজে কিছু কুইজের প্রশ্নটা ছিল হচ্ছে এরকম, যে এরকম এরকম এরকম, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এরকম একটা মনে করো চিত্র দিয়ে দিল, বলবে হচ্ছে এর এই কি বলে ডিজাইন করতে আর কি ওয়ান ওয়ে স্ল্যাবে ডিজাইন করতে আর কি, যেটা করি আর কি ওয়ান ওয়ে স্ল্যাবে। আবার বলতে পারে বির করতে, সির করতে অথবা ডির করতে। এখন মূলত আমরা এর ক্ষেত্রে কি ওয়ান ওয়ে স্ল্যাব করব নাকি টু ওয়ে স্ল্যাব করব, এটা বোঝার জন্য আমাদের একটা শর্ত আছে, শর্তটা দেখা লাগবে। শর্তটা হচ্ছে এল বাই বি। আর সবসময় মনে রাখা লাগবে হচ্ছে আমাদের যদি ভূমি নিচের দিকে আছে, যদি এটা বড় হয় তাহলে আমাদের ওটা এল হবে, ওটা আর ভূমি হবে না। মানে যেটা বড় ওইটা সবসময় এল হবে, আর যেটা ছোট ওইটা সবসময় ভূমি হবে, মানে হচ্ছে ভূমি। তো হচ্ছে আমাদের এল বাই বি করে দেখা লাগবে, মানে দৈর্ঘ্য প্রস্থ করে দেখা লাগবে। যদি এটার মান দুইয়ের চেয়ে বড় হয় তাহলে আমরা তখন কি করব, ওয়ান ওয়ে স্ল্যাবে করব। আর যদি এইটার মান দৈর্ঘ্য প্রস্থ কইরা যদি আমরা দুইয়ের চেয়ে ছোট পাই বা দুইয়ের সমান পাই, তখন আমরা টু ওয়ে স্ল্যাবে ডিজাইন করব। ছোটটা এল, তাই তো? বড়টা সবসময় এল। এনে যদি চিত্রে এমন দেওয়া থাকে, এটা সবসময় লং ডাইরেকশন, এটা শর্ট ডাইরেকশন। আবার চিত্রে এমন দেওয়া থাকে তাহলে এটা লং, এটা শর্ট ডাইরেকশন। ক্লিয়ার? শর্ট ডাইরেকশনটা বি হবে, তাই তো? হ্যাঁ, শর্ট ডাইরেকশনটা বি, মানে ব্রেথ নাকি জানি কই না আমরা প্রস্থরে। ঠিক আছে, এখন আমাদের কিছু জিনিস মনে রাখা লাগবে, যে হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আবার কেটাইছে। হ্যাঁ, তো ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে এরকম ভাবে হচ্ছে স্প্যান গুলা থাকতে পারে, একটার উপরে একটা, নিচে উপরে। যদি এখানে বিম থাকে স্প্যানের মধ্যে, এক সাইডে বিম আছে এক সাইডে বিম নাই, তাহলে এই খালি অংশটার জন্য এটারে আমরা বলতেছি হচ্ছে ক্যান্টিলিভার। আর যদি বোথ সাইডে বিম থাকে আর নিচে আরেকটা স্প্যান থাকে, তাহলে আমরা এটারে বলবো হচ্ছে বোথ এন্ড কন্টিনিউয়াস। সেম, এটাও বোথ এন্ড কন্টিনিউয়াস। যেহেতু এটার নিচে কোনো হচ্ছে স্প্যান নাই, ওর জন্য আমরা এটারে বলতেছি হচ্ছে ওয়ান এন্ডেড কন্টিনিউয়াস, মানে এক সাইড শুধু কন্টিনিউয়াস হয়েছে, মানে এ সাইডটা কন্টিনিউয়াস, এ সাইড কন্টিনিউয়াস না। মানে হচ্ছে আমার এটা একটা স্প্যান, আমার এই স্প্যানের এই সাইডে আরেকটা স্প্যান আছে, বাট এই সাইডে কোনো স্প্যান নাই, ওর জন্য এটা আমরা বলতেছি হচ্ছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস। আর এটা যদি হচ্ছে মাঝখানে হইতো, তাহলে আমরা এটার ক্ষেত্রে বলতাম হচ্ছে বোথ এন্ড কন্টিনিউয়াস। তো এটা হচ্ছে বেসিক, এটা আর কি প্রত্যেকটা ম্যাথ। তো এখানে হয়তো বা বইলা দেওয়া আছে যে হচ্ছে আমরা এটা ওয়ান ওয়ে স্ল্যাবে ডিজাইন করব, বাট আমাদের প্রশ্নে বইলা দিবে না আমরা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবে ডিজাইন করব না টু ওয়ে তে ডিজাইন করব। তো ওর জন্য আমাদের ওই যে এল বাই বি করে দেখা লাগবে, দুইয়ের চেয়ে বড় হইতাছে না দুইয়ের চেয়ে ছোট হইতাছে। যদি দুইয়ের চেয়ে বড় হয় তাহলে আমরা ওয়ান ওয়ে তে করব, আর দুইয়ের চেয়ে ছোট হইলে হচ্ছে টু ওয়ে তে করব। তো এখানে প্রশ্নে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তো বলা হচ্ছে দুইটা স্প্যান দেওয়া আছে, দুইটা সমান ইকুয়াল। আর আমরা যখন ডিজাইন করি আমরা মূলত একটা স্প্যানের জন্যই করি, একটা স্প্যান ধরেই আর কি করি। তারপরে বলা আছে ইচ, প্রত্যেকটা স্প্যানের লেন্থ দেওয়া আছে হচ্ছে 15। যখন আমরা ওয়ান ওয়েতে করব, ঠিক আছে, ওয়ান ওয়ের ক্যালকুলেশন সব সময় শর্ট ডাইরেকশনের হয়, কারণ আমরা সবসময় শর্ট ডাইরেকশনে হচ্ছে বার বসাই। এই বারগুলো যখন আমরা বসাই শর্ট ডাইরেকশনে বসাই, ওয়ান ওয়েতে লং ডাইরেকশনে জাস্ট একটা বার থাকে, মানে আর টু এতে হচ্ছে সমান সমান বার থাকতে পারে বা হচ্ছে কম বেশি বার থাকতে পারে। তখন টু এতে আমাদের লং ডাইরেকশনে করা লাগে, শর্ট ডাইরেকশনে করা লাগে, বাট ওয়ান ওয়েতে আমরা জাস্ট শর্ট ডাইরেকশনের লেন্থ ধরে করি। যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে যে হচ্ছে আমরা একটা পাইলাম এরকম একটা, ওই যে এরকম বক্স থেকে, এটার বক্স থেকে বির ভ্যালু বের করলাম, এখন
এখন যদি আমাদের বলে এটা এটা আমরা এই এল বাই বি কইরা পাইলাম হচ্ছে এটা ওয়ান কি বলে ওয়ান ওয়ে স্ল্যাবে করা লাগবে। এখন আমাদের তো দুইটারই লেন দেওয়া আছে, এটার 10 দেওয়া আছে, এটার 12 দেওয়া আছে। আমরা যা শর্ট ডাইরেকশনের জন্য ক্যালকুলেশন করব, আমাদের তখন ওয়ান ওয়েতে এল ধরে নেওয়া লাগে, তখন আমরা এলটা ধরবো হচ্ছে যেটা ছোট আছে শর্ট ডাইরেকশনেরটা, ওটা ধরবো আমরা এল। তো এটা বুঝি নাই, আরেকবার কি বিষয়টা? আচ্ছা, মানে আমরা তো ফার্স্টে দেখছিলাম যে হচ্ছে যে এই ক্রাইটেরিয়া লেন্থ বাই এল বাই বি দিয়া দেখা লাগবে যে হচ্ছে আমাদের ম্যাথটা আমরা কি করব, ওয়ান ওয়েতে করব না টু ওয়েতে করব। যদি দেখি ওয়ান ওয়েতে করা লাগে, ওয়ান ওয়ের ক্যালকুলেশন সবসময় আমরা শর্ট ডাইরেকশনের জন্য করি। এখন আমার তো এই চিত্রে প্রত্যেকটার জন্য দেওয়া আছে, মাপ দেওয়া আছে, এটা 10 ইঞ্চি, এটা 12 ইঞ্চি, এটা 13, এটা 14 এরকম দেওয়া আছে। এখন আমি যখন এটা ওয়ান ওয়েতে করব, আমার তো দুই সাইডেই মান আছে, এটা 10 আছে, এ সাইডে 12 আছে, কিন্তু আমার তো ওয়ান ওয়ে করার জন্য শুধু ভ্যালু লাগবে হচ্ছে এল এর। এখন আমরা এলটা ধরবো কোনটারে, এলটা ধরবো হচ্ছে শর্ট ডাইরেকশনে যে ভ্যালুটা আছে, মানে যেটা কম ভ্যালু ওইটারে ধরবো হচ্ছে এল। যেমন এটার জন্য শর্ট ডাইরেকশন কত, 10, এটা হচ্ছে আমাদের এল। তো ধরলাম ওই এই চিত্র, যেহেতু চিত্র দেওয়া নেই ওর জন্য আমরা চিত্রটা আর্ট করছি। তো দুইটা স্প্যান আর্ট করছি একসাথে, মানে বিম বসে দিছি প্রত্যেকটা কোণায়। যদি আমরা এখন এই বিমটা ধরি, এই স্প্যানটা ধরি আমরা, ঠিক আছে, এই স্প্যানের এক সাইড একটা বিম কন্টিনিউয়াস আছে, বাট এই সাইড আরেকটা নাই। তো এই কারণে এই স্প্যানটা কি, এই যে ওয়ান এন্ডেড কন্টিনিউয়াস। এটা তো ক্লিয়ার সবাই, ওয়ান এন্ডেড কোনটা, বোথ এন্ডেড কোনটা, এটা তো সবাই ক্লিয়ার, তাই না? এখন হচ্ছে এটার মোমেন্ট ডায়াগ্রাম আর্ট করছে, আমার মনে হয় না এটা প্রশ্নে লাগবে, এই আমাদের ইসে লাগবে। তারপর যদি সাইডে দেখা দিতে পারি ভালো। আমাদের যখন শুরু হয় এই সাইডের মোমেন্টটা কম হয়, বাট মাঝখানে মোমেন্টটা বেশি, আবার এই কোণায় আবার মোমেন্টটা কম। প্লাস মাইনাস, এই উপরেরটা হচ্ছে প্লাস, এই নিচেরটা হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস। তো এটা মার্ক করে দিছে এখানে কোনটা কন্টিনিউয়াস, তাহলে আমি এইখানে মার্ক করি আর কি বোঝার জন্য। আমি হচ্ছে এই স্প্যানটা ধরে ম্যাথ করব, ঠিক আছে, নিচের স্প্যানটা ধরে ম্যাথ করতেছি। তাহলে আমাদের এই এন্ডটা কি, এর উপর আরেকটা স্প্যান আছে না, এটা এই এন্ডটা হচ্ছে ওর জন্য কন্টিনিউয়াস এন্ড। এই পোরশনটুকু হচ্ছে মিড এন্ড, আর নিচের পোরশনটুকে কোনো স্প্যান আছে ওর জন্য নাই, দেখে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড। ক্লিয়ার? এখন আমাদের হচ্ছে এটা আরেকবার বল বন্ধু। এটা তো আমরা স্প্যান দেখে, মানে আমাদের দুইটা স্প্যান আছে, আমরা একটার জন্য ক্যালকুলেশন করতেছি। এখন আমাদের এত পোর্শনের উপর আরেকটা স্প্যান আছে, ওর জন্য আমাদের এই পোর্শনটুকের নাম হচ্ছে কন্টিনিউয়াস এন্ড। এই মাঝখানের টুকু মিড এন্ড, আর নিচের টুকু হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড। এখন আমাদের ভ্যালু দেওয়া আছে হচ্ছে এই যে লেন দেওয়া আছে 15 ফিট, এল ধরছি এটারে 15, লাইভ লোড দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে 100 পিএসএফ। আমাদের আগের ম্যাথে যেমন লাইভ লোড ডেড লোড দুইটাই দেওয়া থাকতো, আমরা টোটাল লোড বের করতাম, বাট এইখানে জাস্ট লাইভ লোড দেওয়া আছে, আমাদের এখান থেকে হচ্ছে ডেড লোড বের করা লাগবে। তো ডেড লোড বের করার জন্য এই যে আমরা বলতেছিলাম না ওয়ান এন্ড কন্টিনিউয়াস, বোথ এন্ড কন্টিনিউয়াস, তারপর হচ্ছে ক্যান্টিলিভার বা সিম্পলি সাপোর্টেড বিম, এরকম ক্রাইটেরিয়ার জন্য আমাদের হচ্ছে ডেড লোডের সূত্র এক একটা এক এক সময় হবে। কি বলে, থিকনেস ফার্স্টে বের করা লাগে, তারপর আমরা হচ্ছে ডেড লোড বের করব। তো থিকনেসের সূত্র এক এক সময় এক একটা হবে। তো এই যে ওয়ান এন্ড কন্টিনিউয়াস এর জন্য আমরা থিকনেস বের করছি টি, যেহেতু এটা ওয়ান এন্ড, তাহলে ওয়ান এন্ড এর জন্য সূত্র কি আমাদের এল বাই 24। তো আমরা থিকনেস বের করছি এল বাই 24, যেহেতু আমাদের এটা কি ছিল 15 ফিট ছিল, আমরা এটা 12 দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নিয়ে নিছি। তো আমরা পাইলাম থিকনেস 7.5 ইঞ্চি, এটা পাইছি থিকনেস। এখন আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য ডেড লোড বের করার ফর্মুলা হচ্ছে T/12 ইনটু 150, এটা হচ্ছে ফর্মুলা, এটা মুখস্থ করা লাগবে। তো এখানে আমরা আচ্ছা, তুই যে চিত্রটা দেখাইলি এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে নাকি আঁকাইতে হবে এটা? কোশ্চেনে দেওয়া দিবে, কুইজ দেওয়া থাকলে কুইজের মতোই প্রশ্ন হওয়ার কথা, ঠিক আছে, এরকম একসাথে আর্ট করে দিবে, তারপরে বলবে হচ্ছে বির জন্য ডিজাইন করো, সির জন্য ডিজাইন করো, ডির জন্য আমার যে এল বাই 2 বি করে কি বলে এল বাই বি করে দেখা লাগবে যে আমি ওয়ান ওয়ে করবো না টু ওয়ে করবো। এখানে একটা কথা আছে, এই কথাটা হলো যে তুই উপরে যাই একটু আপনার, এই যে সেই জন্য অনেকে ভুল করছে, হেদায়ত মেবি ভুল করছে, যে আমাদের যেটা লোকে শর্ট মানে শর্ট ডাইরেকশন, ধর এখানে বি এর রাইট সাইডটা, হ্যাঁ, যেটা শর্ট, এই পাশে দেখতে হয় যে আমার কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, বড় সাইডে না, মানে যেই পাশটা ছোট ওই সাইডে আমার দেখতে হবে যে ওই পাশে কোনো কিছু আছে নাকি, যদি না থাকে। এটা কি দ্বারা, এটা আমার কি,
ওয়ান ওয়ে স্ল্যাব যখন আমরা করব তখন তো আমরা হচ্ছে ইসের জন্যই করব, তো মূলত আমাদের কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস কোন জায়গায় লাগতেছে, আমাদের ওয়ান ওয়ে এর জন্যই লাগতেছে। তাহলে আমরা ওয়ান ওয়ে ক্যালকুলেশন কই করি? শর্ট ডাইরেকশনেই তো ওয়ান ওয়ে আমরা ক্যালকুলেশন করি, তাই না? তো এই না তো এই যে দেখতেই আছে, যদি আমরা ট্রিগার ক্যালকুলেশন করি এই যে ওয়ান এন্ডেড কন্টিনিউয়াস, তাহলে এটা এইটাই আর কি বললামই। যখন আমরা ওয়ান ওয়েতে করি তখন আমরা শর্ট ডাইরেকশনে ক্যালকুলেশন করি, লং ডাইরেকশনে ধরি না। তো আমরা ডেড লোড বের করলাম T/12 দিয়ে 150, তো ডেড লোড পাইলাম এত। তো আমরা হচ্ছে টোটাল লোড বের করার সূত্র কি জানি? 1/1.2 ইনটু ডেড লোড প্লাস হচ্ছে 1.6 ইনটু ডেড লোড। তো আমরা এটা পাইলাম হচ্ছে পিএসএফ এ। যদি আমরা এটা দিয়ে 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমরা এটা পাই হচ্ছে কেএসএফ এ। তো পাইলাম। আর একটা জিনিস মনে রাখা লাগবে, আমাদের স্ল্যাবের জন্য বির ভ্যালু হচ্ছে 12, এটা হচ্ছে ফিক্সড, অলওয়েজ এটা মুখস্থ রাখা লাগবে। আর ডির ভ্যালু হচ্ছে আমরা যে থিকনেস পাইছি এটার সাথে হচ্ছে 1 মাইনাস হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে রাখি যে হচ্ছে আমরা এখানে যেমন স্প্যানের লেন্থ পাইছি 15, ঠিক আছে? এখানে এটা লেন্থ পাইলাম 15, তো আমরা এই 15 ধরে এও ধরে ক্যালকুলেশন করতেছি। বাট আমরা যখন 2 এর জন্য ক্যালকুলেশন করব তখন আমাদের যদি পুরোটা বক্সের ভ্যালু দাও থাকে 10 আর এটা 12, কিন্তু আমরা ক্যালকুলেশন করব হচ্ছে 9 আর 11 এর জন্য। আমাদের হচ্ছে ক্লিয়ার কভার এক এক বাদ দিয়ে দেওয়া লাগবে, দেন হচ্ছে আমরা 2 এর জন্য ক্যালকুলেশন করব। এটা জাস্ট হালকা বলে রাখলাম, পরে কাজে দিবে। এখন আমাদের একটা করা লাগবে, ছক করা লাগবে। আমরা ডি পর্যন্ত পাই গেছি। তো আমাদের ছকে প্রথমে থাকবে হচ্ছে লং ডাইরেকশন, তারপর হচ্ছে শর্ট ডাইরেকশন আমরা কি কি পাইছিলাম? কন্টিনিউয়াস এন্ড, মিড এন্ড আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড, এই তিনটা আমরা লিখলাম। এখন আমাদের সবকটা ইসের জন্য মোমেন্ট বের করা লাগবে। যেহেতু আমাদের লং ডাইরেকশনে কিছু নাই, জাস্ট খালি একটা বা আছে, এই যে চিত্রে আমরা চিত্র করি, এই চিত্রে জাস্ট একটা আছে, ওর জন্য আমাদের মোমেন্ট নাই। তো আমাদের এই ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য লং ডাইরেকশনের মোমেন্ট বের করা লাগবে না, এটা আমরা ফাঁকা রাখবো। তো লং ডাইরেকশনে আমরা এস মিনিমাম বের করব। এস মিনিমামের সূত্র হচ্ছে 0.0018 বিটি। এখানে হচ্ছে বি আর টির ভ্যালু বসাই দিলে আমরা এস মিনিমাম পাই যাবো এতটা, ঠিক আছে? এই এস মিনিমাম দিয়ে পরের এস গুলো আমাদের চেক দেওয়া লাগবে। যদি আমাদের কোনো এস এইটার চেয়ে ছোট হয় তখন আমরা ওইটারে নেগলেক্ট কইরা আমরা ওই এসটার ভ্যালু নিব হচ্ছে এস মিনিমামের যে ভ্যালু আসছে ওইটা। তো আমরা শর্ট ডাইরেকশনের জন্য ক্যালকুলেশন শুরু করি। তো শর্ট ডাইরেকশনের একটা এন্ড আছে কন্টিনিউয়াস, একটা আছে মিড, একটা আছে ডিসকন্টিনিউয়াস। তো আমাদের এখানে দেখা লাগবে আমাদের এই যে মোমেন্ট বের করার জন্য 396 নাম্বার পেজ আমরা ওপেন করি বইয়ের। করছি কত পেজ? 396 নাম্বার পেজ। আচ্ছা দাঁড়া, দেখে না থাকার কথা আছে কিনা। আচ্ছা এই যে আমরা এটা না, দেখা যায় না স্ক্রিন? যায়। আচ্ছা এখন আমাদের হচ্ছে মোমেন্ট বের করা লাগবে, ঠিক আছে? মোমেন্ট বের করার জন্য ফর্মুলা হচ্ছে সামনে একটা হচ্ছে কোনো কিছু থাকবে, ওটার সাথে হচ্ছে ওই টোটাল লোড ইনটু হচ্ছে লেন্থ স্কয়ার হবে, ঠিক আছে? এখন আমাদের সামনে কত বসবে, মানে এই যে আমরা এই যে এখানে যেমন দেখতে পারতেছো 1/9 WL স্কয়ার, আমরা 1/9 কই পাইছি, এটা আমাদের বের করা লাগবে। তো আমরা এখানে দেখি আমাদের স্প্যান কয়টা? 2টা। তো আমরা শুরুতেই আমাদের ওই 4টায় আসবো। 4টায় এসে প্রথমে আমরা ক্রাইটেরিয়া গুলা পড়বো। যে ক্রাইটেরিয়া কি বলছে, এর জন্য বলছে উইথ মোর দেন 2 স্প্যানস, তার মানে কি একটার চেয়ে বেশি স্প্যান আছে ওইখানে। তারপরে বি নাম্বার কি বলছে, বিমস উইথ 2 স্প্যানস অনলি, মাত্র এখানে 2টা স্প্যানই আছে। আর আরেকটা কি বলছে, স্ল্যাব উইথ স্প্যান নট এক্সিজিং 10 ফিট, মানে হচ্ছে 10 ফিটের চেয়ে বেশি না। আর ডি নাম্বারে বলছে বিম ইন হুইচ দ্য সাম অফ কলাম স্টিফনেস exceeds 8 times the sum of beam stiffness at is, মানে হচ্ছে 4টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখন আমাদের 4টার মধ্যে ক্রাইটেরিয়া মিলতেছে কোনটা? এই যে বি নাম্বারটা, বিম উইথ 2 স্প্যানস, আমাদের যেহেতু 2টা স্প্যান আছে
তো আমরা 2 নম্বরে গেলাম, এই যে 2 নম্বরের জন্য যে বি নম্বরে গেলাম। এখন আমাদের কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস আর হচ্ছে মিডের জন্য আমাদের ভ্যালু লাগবে, ভ্যালু, তাই তো? এখন আমরা এই জায়গায় দেখি এই যে মাঝখানের যে পয়েন্টটা, এটা ডান সাইডেও তো আরেকটা স্প্যান আছে, তাহলে হচ্ছে এই সাইডটা কি কন্টিনিউয়াস, এই যে এতটুকু কন্টিনিউয়াস, এই পয়েন্টটা কি মিড, আর এই সাইডে কোনো স্প্যান আছে, কিছু আছে, ওর জন্য এই সাইডটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এই ভ্যালুগুলা আমরা এই যে 1.9 পাইলাম কিসের জন্য, কন্টিনিউয়াস এর জন্য, মিডের জন্য পাইলাম 1.14 আর ডিসকন্টিনিউয়াস এর জন্য পাইলাম 1/24। এই ভ্যালুগুলা যে আমরা বসাই দিছি, কন্টিনিউয়াস এর জন্য 1/9, মিডের জন্য 1/14 আর ডিসকন্টিনিউয়াস এর জন্য 1/24। দেন হচ্ছে WL স্কয়ার, তো W এর ভ্যালুও জানি, L এর ভ্যালুও জানি, তো আমরা এটা অবশ্যই W এর ভ্যালু KSF এ বসানো লাগবে, নয়তো পরে 1000 তে ভাগ দেওয়া লাগবে। তো পাইলাম আমরা মোমেন্ট পাইলাম কত, এই যে 6.83, মিডের জন্য মোমেন্ট পাইলাম 4.39 আর ডিসকন্টিনিউয়াস এর জন্য পাইলাম হচ্ছে 2.56। এখন আমাদের এইখানে যে আলটিমেট মানে সবচেয়ে বেশি মোমেন্ট আসছে ওইটারে নিয়ে হচ্ছে আমাদের এই যে চেক ডি করা লাগবে, যে আমাদের হচ্ছে যে ডির ভ্যালুটা আছে এইটা আমাদের ঠিক আছে কিনা। ডি চেক প্রত্যেকটা আগের ম্যাথে যেমন আমরা হচ্ছে রো ম্যাক্স চেক দিছি, এর মধ্যে আমাদের অবশ্যই এস মিনিমাম আর হচ্ছে যে ডি চেক দেওয়া লাগবে। আর কোনো চেক আছে না? আর কোনো মনে চেক নাই। তো এই ডি চেক দেওয়ার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এ মিউ ইকুয়ালস টু, বল, এই যে এই যেখান থেকে এই মানটা নিলি না, ওই যে 1/9 1/40, এটা আমরা এখানে তো কয়েকটা আছে না, হ্যাঁ এই যে ওর জন্যই তো বললাম, এখানে দেখ কয়টা চিত্র আছে, এর চিত্র আছে, বির চিত্র আছে, সির চিত্র আছে, ডি, ও মাঝখানেরটাই কেন হবে? তোর ভ্যালু লাগবে কয়টা? 3টা ভ্যালু লাগবে না? হ্যাঁ 3টা ভ্যালু কোন জায়গায় আছে? মাঝ বরাবরই তো আছে, এগুলো উপরে নিচের, উপরে এগুলো দেখে লাভ নেই, তুই খালি ওইটা বলি নাই, আমি ওইটা বলি নাই, তুই বি কেন নিলে? এখানে তো ডিউ আছে। বির জন্য কি বলা আছে? বিম সুইট টু স্প্যানস অনলি, মানে আমরা যেটা যে স্ল্যাবের জন্য ডিজাইন করতেছি এই স্ল্যাবে কয়টা স্প্যান আছে আমাদের? এখানে কি বলছে? স্ল্যাব উইথ সাপোর্ট এন্ড কনসিস্ট টু ইকুয়াল স্প্যান, মানে এই যে একটা স্প্যান, দুইটা স্প্যান। ও এনে যদি বুঝতে 3টা পারছি। থাকতো, এনে যদি 3টা থাকতো তাহলে এটা কি মোর দেন 2 না? তাহলে আমরা এনে মোর দেন 2 কোনটাই বলছে? বিম উইথ মোর দেন 2, তাহলে আমরা ধরতাম হচ্ছে এইটা। ডিসকন্টিনিউয়াস এর জন্য হচ্ছে 1/24, মিডের জন্য 1/14 আর কন্টিনিউয়াস এর জন্য 1/10। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আবরার, আমরা ডান পাশের ভ্যালু গুলো নিলাম না কেন? বি এর একই তো ভ্যালু, এক না? এটার জন্য তো এক ছিল। এন্ড আমরা হচ্ছে কোন পোর্শনের জন্য করতেছি এটা আবার হইলো কি জানি কয় মোর দেন 2 না, আমরা কোন পোর্শনটুক ধরে করতেছি এটা আমার মূলত ফ্যাক্ট করে। এন্ড আমাদের যদি হচ্ছে এই মনে কর এটা একটা ডায়াগ্রাম দিছে, ঠিক আছে, and এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তারপরে আছে মনে কর ডি পয়েন্ট, ঠিক আছে, না যেহেতু মোর দেন 2 স্প্যানসের বেশি, তার মানে 3 নাম্বার স্প্যানও আছে। এন্ড আমরা কোন পোর্শনটুক নিয়ে কাজ করতেছি চিত্রে, ম্যাডামের যে চিত্র দেওয়া থাকবে চিত্রে কোন পোর্শনটুক নিয়ে কাজ করতেছি ওই পোর্শনের জন্য আমরা ভ্যালু এখানে ইউজ করব। যদি আমাদের এখানে 3টা দেওয়া থাকতো তাহলে আমাদের মনে কর এ নাম্বারটা বের করতে বলতো, প্রথমটা মনে কর এ, তাহলে আমরা এটা ধরতাম, যদি বির জন্য বলতো তাহলে আমরা এটা ধরতাম। ক্লিয়ার? আর এইখানে যেহেতু আমরা এই কি বলে বির জন্য করছি, বির দুইটার মানই সেম, দেখ কন্টিনিউ, এটা যেহেতু এই সাইড আমার কন্টিনিউয়াস, তো ওর জন্য এটা কন্টিনিউয়াস এর ভ্যালু, এটা মিডের ভ্যালু, এটা ডিসকন্টিনিউয়াস এর ভ্যালু। আচ্ছা এখন হচ্ছে আমাদের চেক ডি করা লাগবে। চেক ডি হচ্ছে যে একটা আগে যে অ্যাকচুয়ালি সূত্র ছিল এম ইকুয়ালস টু হচ্ছে ফাই, আর এম এর একটা ফর্মুলা ছিল না, রো এফ ওয়াই বিডি স্কয়ার, তারপর হচ্ছে -0.59 রো এফ ওয়াই বাই হচ্ছে এফ প্রাইম সি। তো এখানে আমার ভ্যালু নাই কিসের? এখানে আমার ভ্যালু নাই হচ্ছে ডির ভ্যালু নাই, আর সবগুলার ভ্যালু আছে। আর মোমেন্টের মান কত পাইছি আমরা? এই যে আলটিমেট যে মোমেন্টের মানটা পাইছি না, এটার সাথে অবশ্যই 12 গুণ হবে, কারণ এটা ফিটে আছে। তো 12 দিয়ে গুণ করলে আমরা যদি এটা ইন্টারপোলেট করি ক্যালকুলেটরে দিলেই যে ইকুয়াল দিয়ে যদি সলভ দেই তাহলে আমরা ডির ভ্যালু পাই যাব হচ্ছে 2.71 পাইছি। আর এখানে আমাদের ডির ভ্যালু কত বেরিয়েছে? 6.5। যেহেতু এটার চেয়ে বড় তাহলে আমাদের ডি ওকে আছে, আমরা এখন বাদ বাকি স্টেপ ফলো করতে পারি। এ পর্যন্ত ক্লিয়ার?
আর হচ্ছে যে যেহেতু এখানে রোর মান নাই ওর জন্য আমরা এই যে রোর মান বের করে নিছি, রো ম্যাক্স ইকুয়ালস টু 0.85 এই সূত্র দিয়ে, আগে সূত্র দিয়ে। এখন আমাদের হচ্ছে এস বের করা লাগবে প্রত্যেকটার জন্য, যেহেতু আলাদা বিটা ওয়ানটা বলতো, তো বিটা ওয়ানটা কিন্তু মনে পড়তেছে না। এই 0.85 বিটা ওয়ান, বিটা ওয়ানের মানটা হচ্ছে নাকি এফসি প্রাইমের ভ্যালু, তাহলে এটা প্রথম নিয়ে যাক মিড টার্মের সময়। বিটা 1 এর ভ্যালু হচ্ছে এফসি প্রাইমের ভ্যালু যদি 4000 এর চেয়ে মনে পড়ছে। ছোট হয় তাহলে ওটা এখন হচ্ছে আমাদের এস বের করা লাগবে। আমরা এস বের করার জন্য দেখছিলাম যে কেমনে এস বের করে, সবার হয়তো বা মনে আছে যে হচ্ছে এই দুইটা সূত্র আমরা, একটা হচ্ছে এর ফর্মুলা হচ্ছে এইটা, এখানে জাস্ট হচ্ছে আমরা এস এর এক সাইডে রেখা দিব, আর হচ্ছে এই যে এস এর এক সাইডে রেখা দিলে যে ভ্যালুগুলো আমাদের আছে, এফ এর ভ্যালু আছে, এফ প্রাইম সি এর ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, সবগুলো বসাই দিলে আমরা হচ্ছে এর লিখতে পারি এইভাবে ডাইরেক্ট, a ইকুয়ালস টু 1.47 as। সেম এখানে যদি আমরা এই যে mu ইকুয়ালস টু 5mn, এখানে mn এর ফর্মুলাটা বসাবো, এই ইকুইভ্যালেন্টটা s ইকুয়ালস টু fy t মাইনাস a বাই 2। তো এখানে আমার s এর ভ্যালু নাই, এই আগে আমরা মূলত এই যে s এর এক সাইডে নিয়ে গেলাম, তারপর উপরে mu, নিচে 5 fy d মাইনাস a বাই 2। তো এখানে আমার ভ্যালু কিসের কিসের আছে, আমার mu এর ভ্যালু আছে। mu এর ভ্যালু কি প্রত্যেকটার জন্য আলাদা, আমরা কন্টিনিউয়াস এর জন্য যখন করব তখন 6.83 ইনটু 12 দিব। দেন ফাই এর ভ্যালু আমরা সবসময় ম্যাক্সটা বসাবো 0.9, এফ এর ভ্যালু যেটা দেওয়া আছে ওইটা, আর এতটুকু হচ্ছে রাইখা দিব। এতটুকু আমরা ক্যালকুলেট করব না, ফার্স্টে এতটুকু ক্যালকুলেট করলাম, এতটুকু ক্যালকুলেট করে যে ভ্যালু পাইলাম কত 1.52। দেন আমরা যে নিচের পোরশনটুকু নিচের পোরশনটুকু আর কি নিচেই রাখবো। তো ডি এর ভ্যালু এখানে আমরা কত পাইছিলাম 6.5, এই 6.5 বসাইলাম মাইনাস a বাই 2, এই দুইটা সমীকরণ। এখন একবার এখানে এটার ভ্যালু ধরো 1 ধরে এখানে যে ভ্যালু পামু এই ভ্যালুটা হচ্ছে এই যে 1টার এখানে বসামু, এখানে একটা ভ্যালু পাইলাম, এখানে ভ্যালু পাইলাম 0.22 ধর, এই 22 ভ্যালুটা আবার বসামু এই জায়গায়। দেন এইখানের যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা আবার এই জায়গায় বসামু। যখন দেখুন আমার এই দুইটা ভ্যালু কাছাকাছি এসে গেছে, যেমন হচ্ছে আমার একবার আসছে as এর ভ্যালু 0.22 0.23 আসছে, তখন আমরা যে 23 এর সিলেক্ট করে নিব যে আমাদের as এর ভ্যালু 0.23। দুইবার নিলেই হয়ে যায়, আশা করি যে দুইবার নিলেই হয়ে যাবে। তো আমরা এখানে as এর ভ্যালু পাইলাম 0.23, ওকে 0.23 পাইলাম। তাহলে আমাদের as মিনিমাম কত ছিল 0.16, যেহেতু এটার চেয়ে বড় আছে তাহলে আমাদের as এর ভ্যালুটা ঠিক আছে। সেম ক্ষেত্রে পরেরটাই ভ্যালু বসাইলাম, এখানে mu এর ভ্যালু কত 4.39 বসালাম ইনটু 12 দিয়ে গুণ করে, সেম ভাবে এখানে s এর ফর্মুলা পাইলাম 0.9865। তো আমরা হচ্ছে যে ইন্টারপোলেশন কইরা ভ্যালুটা 1 বসাই ভ্যালু পাইলাম হচ্ছে as এর ভ্যালু 0.15। যেহেতু মিনিমামের চেয়ে ছোট তাহলে আমাদের এটার as এর ভ্যালু ধরা লাগবে কত 0.16। সেম পরেরটার ক্ষেত্রে মোমেন্টের ভ্যালু নিয়ে আমরা পাইলাম as এর ভ্যালু এখানে 0.09, কিন্তু যেহেতু মিনিমামের চেয়ে ছোট ওর জন্য আমাদের as এর ভ্যালু হবে 0.16। এ পর্যন্ত আমাদের ক্যালকুলেশন শেষ। এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে বার বের করা, আর হচ্ছে আচ্ছা আমিনুল, ওই যে বিটা 1 এর মানের বিষয় একটু বলতো। বিটা 1 এর ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে প্রশ্নে দেখ এফ প্রাইম দেওয়া আছে, এফ প্রাইম সি দেওয়া আছে আর এফ ওয়াই দেওয়া আছে। আমাদের যখন এফ প্রাইম সির ভ্যালু 4000 এর নিচে হবে, 4000 থেকে 4000 এর নিচে, তখন আমাদের বিটা 1 এর ভ্যালু হবে 0.85। যখন 5000 হবে তখন বিটা 1 এর ভ্যালু হবে হচ্ছে 0.80, মানে 0.05 করে কমবে, ঠিক আছে। আবার 6000 হইলে তখন হবে 0.75, এভাবে কমবে। এটা যে মিডের ইটা দেইস, আমার ক্লাস নোটটা দেইস, তার ওই নেওয়া আছে, ঠিক আছে, বইও আছে। তো আমাদের এই পর্যন্ত শেষ, এখন আমাদের বার বের করা লাগবে। তো আমরা বার বের করার জন্য একটা সূত্র আছে। প্রথমত আমাদের হচ্ছে একটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াটা হচ্ছে এটা আমাদের ম্যাচ করা লাগবে, এটার ভিতরে ভ্যালু হওয়া লাগবে। তাহলে হচ্ছে 1.5t গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে স্পেসিং থাকবে মাঝখানে, মানে এখানে হচ্ছে টির ভ্যালু বসাবো। তাহলে টির ভ্যালু বসাইলে আমি ভ্যালু পাইলাম হচ্ছে 11.25, আর হচ্ছে 3 দিয়ে গুণ দিয়ে পাইলাম টির ভ্যালু 22.5। আমার হচ্ছে এই দুইটার মাঝখানে হচ্ছে আমাদের বারের স্পেসিং এর ভ্যালু হওয়া লাগবে। যদি কম হয় তাহলে আমাদের বার চেঞ্জ করা লাগবে, 3 নাম্বার বার ধরে যদি না হয় তখন 4 নাম্বার, 4 নাম্বার না হইলে 5 নাম্বার, এইভাবে যাওয়া লাগবে। তো আমাদের সব সময় ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে বলছিলি তুই ওই টি
আরেকবার দাও হ্যাঁ তো। এটা সূত্র, এটা সূত্র 1.5 মানে এর হচ্ছে এটা সূত্র। ম্যাচ করা লাগবে, আমাদের এটা ম্যাচ করা লাগবে। এটার 1.5 ভিতরে আমাদের টি ভ্যালু, এটা। হ্যাঁ 1.5 গ্রেটার দ্যান অর ইকুয়াল, স্পেসিং মাঝখানে থাকবে, আবার হচ্ছে 3 এটার ভিতরে থাকবে আর কি ভ্যালুটা। তো আমাদের সব সময় ওয়ান ওয়ে স্ল্যাব উইক আর টু ওয়ে স্ল্যাব উইক, যখন আমরা শর্ট ডাইরেকশন বা লং ডাইরেকশনের বার বের করব, অলওয়েজ আমরা মিডে যেটা আছে এই মিডেরটা দিয়ে হচ্ছে শুরু করব। ফার্স্ট হচ্ছে মিডের বারটা বের করব, মিড সেকশনে যেটা আছে ওটার জন্য বার বের করব। তো মিডের জন্য আমাদের এস এর ভ্যালু কত? 0.16। তো আমাদের ফর্মুলাটা কি ছিল? এস ইকুয়ালস টু বার এরিয়া বাই হচ্ছে এস ইন্টু 12। এটা চাইলে ঐকিক নিয়মে লেখা যায়। এই যে ঐকিক নিয়মে কি লেখছে, 0.16 জন্য হচ্ছে বার এরিয়া কত, স্পেসিং কত, 12, এতর জন্য 12। তাহলে আমাদের বার এরিয়া বলতে হচ্ছে কয় নাম্বার বার ইউজ করতেছি আমরা? 3 নাম্বারের এরিয়া কত? 3 নাম্বারের এরিয়া হচ্ছে 0.11। তো ওইটা বসায় আমরা ঐকিক নিয়মে করতে পারি, পরের গুলো আমরা ঐকিক নিয়মে করব, বাট প্রথমটা আমরা করি। তো এখানে আমরা 3 নাম্বার বার বসায় দেখলাম আমাদের স্পেসিং এর ভ্যালু আসছে 8.25। তাহলে কি আমাদের 8.25 এই দুইটা ক্রাইটেরিয়া ম্যাচ করে? ম্যাচ করে না, এই দুইটার মাঝখানে পড়ে নাই, ওর জন্য এই ভ্যালু আমরা নিতে পারবো না, এটা ক্রস। আমরা হাতে মানে ক্যালকুলেটরে রাফ করে নিব, যে ভ্যালুটা যাইতেছে ওই ভ্যালুটা নিব। তাহলে আমরা যেহেতু 3 নাম্বার বার আমাদের গেল না, আমরা 4 নাম্বার বারে যাই। 4 নাম্বার বারের এরিয়া কত? 0.20। তো 4 নাম্বার বারের এরিয়া বসাইলাম 0.20, এস বসাইলাম, আর হচ্ছে এটা হচ্ছে 12, সূত্রেরই 12, তো 12 বসাইলাম। তো আমাদের ফর্ম পাইলাম, ভ্যালু পাইলাম কত? 15। তাহলে আমাদের এটা 15, তো 11.25 থেকে 22.5 এর মাঝখানে আমাদের এই 15 যাইতাছে। তাহলে আমাদের এই স্পেসিং হচ্ছে চলবে। তো আমরা এখানে কি লিখবো, যে 4 নাম্বার বার @ স্পেসিং কত? 15। এই যে স্পেসিং পাইলাম 15, আর এটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিসটেন্স, আর কি এটা বলা সিসি লেখে, সেন্টার টু সেন্টার এলটি ক্র্যাঙ্কড। এই যে এ, এটা এল হইব, এলটি ক্র্যাঙ্কড সিকেডি, এটা লেখা লাগে। মানে আমাদের যদি নিচে এক্সট্রা টপ থাকে, ঠিক আছে, ওর জন্য আমাদের আর কি এলটি ক্র্যাঙ্ক। এলটি ক্র্যাঙ্ক বলতে বোঝায় হচ্ছে, এই যে আমরা চিত্র আর্ট করছি না, এই যে আমাদের একটা বার এমনে গেছে, এমনে যায়, এমনে যায়, এমনে যায়, আবার এমনে গেছে, মাঝখানে একটা বার আছে, এই যে এটার হচ্ছে এলটি ক্র্যাঙ্ক বলে আর কি, যে ক্র্যাঙ্কটা আছে আর কি, ক্র্যাঙ্কটা বার। তো আমাদের মূলত যদি আমরা উপর থেকে দেখি, আমরা উপর থেকে বা নিচ থেকে দেখি, তাহলে হচ্ছে এখানে একটা আমাদের মনে কর বার আছে। তো আমরা এলটি ক্র্যাঙ্ক বার যদি একটা দেই মাঝখানে, তাহলে তো এটা মনে করে যে এমন উঁচা নিচা, যে কি জানি এমন এমন হইব, ঠিক আছে। তার মানে হচ্ছে উপর সাইড থেকে, যে এটা যখন আমাদের একটা নরমাল বার দিছে আমরা, ঠিক আছে, তখন আবার একটা এলটি ক্র্যাঙ্ক বার দিছি। এখন যদি আমরা নিচ থেকে তাকাই, তাহলে আমাদের এখানে মাঝখানে এই দুইটার মাঝখানে স্পেসিং কত? 2s না? যেমন এখানে এই যে এই দুইটার স্পেস দিছে, এটার মাঝখানে, এটা থেকে এটার স্পেস হচ্ছে s, একটা থেকে একটার স্পেস s। তো মাঝখানে একটা ক্র্যাঙ্ক বার আছে, ওর জন্য এটার স্পেস কত? 2s। এই যে আমরা এখানে দেখলে এই যে এটা হচ্ছে কি বলে, যে কাটার পরে আমরা যে সেকশনটা পাইছি, সেকশনটা দেওয়া আছে। তো সেকশনটা কি পাইছি, এই যে দেখ, একটা নরমাল বার, এর মধ্যে এলটি ক্র্যাঙ্কড আছে, এই বার থেকে এই বারের হচ্ছে স্পেস হচ্ছে এস, বাট হচ্ছে এই বার থেকে যখন ইসের মাঝখানে এলটি ক্র্যাঙ্ক বার হয়, তখন এটার স্পেস আর কি 2s হয়, এটা আর কি বুঝাইছে। তো আমরা মিড সেকশন পাইলাম, এখন হচ্ছে আমাদের এই যে ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস এন্ডের জন্য আমাদের ক্যালকুলেশন করা লাগবে। তো আমরা ওই যে বললাম, তো এক্সট্রা টপ আমাদের লাগবে। এখন আমরা মিড সেকশন থেকে আমরা এস পাইলাম হচ্ছে 15, কিন্তু আমাদের এখন ক্যালকুলেশন করা লাগবে স্পেসিং হচ্ছে 2s, মানে 30 ডিগ্রির জন্য। তো আমরা 2s লেখা নিলাম, 2s ইকুয়ালস টু 30 ইঞ্চি। তো কন্টিনিউয়াস এন্ডের হচ্ছে আমাদের এস এর ভ্যালু কত ছিল? 0.24, ঠিক আছে। আর এই যে 12 আমরা ঐকিক নিয়মে করছি, তাহলে আমাদের এস এর ভ্যালু কত ছিল? 0.24। তাহলে 0.24 এর জন্য কত লিখছি? এই যে 12, বা এটা আমরা ঘুরাই লিখছি আর কি। 12 জন্য দরকার, 12 ইঞ্চির জন্য দরকার হচ্ছে 0.24 ইঞ্চি স্কয়ার এরিয়া দরকার, এস দরকার আর কি, এস এর ভ্যালুটা। তাহলে আমরা যেহেতু বললাম আমাদের 2s দরকার, 2s এর ভ্যালু কত ছিল? 30। আমাদের এখন 30 এর জন্য ক্যালকুলেট করা লাগবে। তো এনে 2s এর এটা হচ্ছে যে সূত্র বলছিলাম না 12, এটা সবসময় ফিক্সড, এটা হচ্ছে সূত্রের 12টা, এটা আর কি সূত্রের 12 রে ওই ঐকিক নিয়মে করতেছে। এই দেখ,
সেম সূত্রের 12টা কই থেকে আসছে এটা আর কি ধইরা নিছে যে আমাদের যে এসি দেওয়া থাকুক ওটার জন্য আমাদের জন্য 12 ইঞ্চি, ঠিক আছে, মানে আমাদের যে এক্সট্রা দেওয়া আছে এটার জন্য 12 ইঞ্চি, কিন্তু আমাদের তো এটার স্পেসিং কত ডাবল হইব না যেটা পাইছি আমরা আর কি, স্পেসিং যেটা পাইছি ওই স্পেসিং এর ডাবল দিয়ে তখন আর কি আমাদের এটা গুণ করে আমাদের হচ্ছে স্পেসিংটা বের করা লাগবে, মেন কয়টা এক্সট্রা টপ লাগবে এটা আর কি আমাদের বের করা লাগবে। বুঝাইতে পারছি? মেইন কথা মিডের যে এএসটা পাবো সেটার জন্য 12। আরে 12 তো সব কয়টার জন্য, ঠিক আছে। না না, প্রথমবার। আরে এটা তো স্পেসিং এর সূত্রের 12, ওই 12 এর আর কি ওইভাবে লেখছে যে 12 ইঞ্চি রিকোয়ার্ড করে হচ্ছে প্রত্যেকটার জন্য যে এস থাকবে ওটা সমান হচ্ছে ওই 12 রিকোয়ার্ড করে, 12 ইঞ্চি রিকোয়ার্ড করে ওই এসটার জন্য, কিন্তু আমাদের তো মিড 12 দিয়ে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস তিনটার জন্যই 12। হ্যাঁ তিনটার জন্যই 12, কিন্তু এখানে আমাদের মিড সেকশনের জন্য তো আমাদের হচ্ছে স্পেসিং কত একটা 1s, কিন্তু কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এর জন্য আমাদের স্পেসিং কত 2s, যে মিড সেকশন যেটা আছে এটার সাথে আমার এটার দূরত্ব কত s, কিন্তু আমার এই যে কন্টিনিউয়াস থেকে ডিসকন্টিনিউয়াস এর দূরত্ব কত 2s না, এই আর কি ও এটা হ্যাঁ, বুঝাইছি। বুঝতে পেরেছি। তো ওই যে 2s লেখছে, 2s এর জন্য যে আমি বসাইছি তাহলে উপরে কত গেছে 0.24 আর নিচে যে 12 গেছে আর 2s এর 30 গুণ হইছে, তো আমরা একটা ভ্যালু পাইছি 0.6 ইঞ্চি স্কয়ার। তো যেহেতু আমাদের এখানে অলরেডি একটা হচ্ছে 4 নাম্বার বার আছে, 4 নাম্বার বার আছে না, এই যে আমরা 4 নাম্বার বার একটা ইউজ করছি, তাই বারের এরিয়া কত 20, তাহলে আমাদের দেখা লাগবে যে হচ্ছে আমাদের বার অ্যাভেলেবেল কত আছে, তাহলে আমাদের হচ্ছে যে 2s এর জন্য অলরেডি একটা বার অ্যাভেলেবেল আছে, বারের এরিয়া হচ্ছে 0.20 ইঞ্চি স্কয়ার। এখন আমরা যে রিকোয়ার্ড ইটা পাইছি, এরিয়াটা পাইছি, এখন এইখান থেকে যদি আমাদের অ্যাভেলেবেল যেটা আছে ওটা যদি বাদ দিই আমরা, তাহলে আমাদের কয়টা এক্সট্রা টপ লাগবে এটা আমরা পাবো। তাহলে আমাদের রিকোয়ার্ড পাইছিলাম হচ্ছে 2s এর জন্য 0.6 ইঞ্চি, কিন্তু অলরেডি আমাদের একটা 4 নাম্বার বার আছে কত 0.20, তো এটা থেকে আমরা বাদ দিলে আমরা একটা এক্সট্রা টপ পাইলাম, এই যে এক্সট্রা টপ, তো এক্সট্রা টপের এরিয়া কত পাইলাম 0.4, তাহলে আমরা হচ্ছে যে দুই কি বলে 4 নাম্বার বার যদি দুইটা নেই তাহলে তো আমাদের 0.40 এরিয়াটা মিলা যায়, তাই না? এই যে দুইটা বার পাইছি 4 নাম্বার, দেন আমরা এটা লেখা দিছি এখানে যে কি লিখছি 4 নাম্বার বার দুইটা এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্কড, মানে ক্র্যাঙ্কটের মাঝখানে আছে হচ্ছে এটা লেখা দেওয়া লাগবে আর কি, যে সবসময় এটা লেখা লাগে আর কি, এক্সট্রা টপ যদি থাকে তাহলে হচ্ছে 2 মানে হচ্ছে 2 4 নাম্বার বার এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্কড, তো এটার জন্য আমরা পাইলাম। এখন আমরা ডিসকন্টিনিউয়াস এর জন্য করি, তো ডিসকন্টিনিউয়াস সেম ঐকিক নিয়ম যে 12 ইঞ্চির জন্য রিকোয়ার্ড কত আমাদের এস এর ভ্যালু কত ছিল ডিসকন্টিনিউয়াস এর জন্য, এই যে 0.16, তো 0.16 ইঞ্চি স্কয়ার লিখলাম, তাহলে 2s এর জন্য কত পাইলাম 0.24, অলরেডি আমাদের জন্য 2s এর জন্য अवेलेबल কত আছে 0. যে 4 নাম্বার বার যেটা মিড সেকশন আছে ওটা আমাদের अवेलेबल আছে, তো আমাদের এই যে 4 নাম্বার বারের এরিয়া 0.20 ইঞ্চি স্কয়ার ইঞ্চ পাইলাম। এখন আমাদের এক্সট্রা টপ কয়টা লাগবে, তাহলে ওই টোটালটা থেকে যেটা अवेलेबल আছে এটা বাদ দিলাম আমরা পাইলাম, তাহলে এখন আমাদের 4 নাম্বার বার করে নিলে হইতাছে, একটা নিলে হইতাছে, তাহলে এটা আমরা লেখা দিলাম যে হচ্ছে 4 নাম্বার বার একটা এক্সট্রা টপ ইঞ্চি বিটুইন ক্র্যাঙ্কড, এই সেম লেখাই জাস্ট হচ্ছে এনে একটা আইছে না চারটা আইছে, আর যেহেতু আমাদের হচ্ছে এস মিনিমাম সেম কিন্তু আমাদের এটার মধ্যে কি কোনো কন্টিনিউয়াস মিড সেকশন বা ডিসকন্টিনিউয়াস নাই, ওর জন্য আমরা এখানে এটার বার কি লিখছি এই মিড সেকশনের যে বারটা ছিল ওইটাই লিখছি, বাট এখানে কোনো এল টু ক্র্যাঙ্কড নাই, তাহলে এটার জন্য কি লিখছি 4 নাম্বার বার এট দা রেট স্পেসিং কত 15 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে কোনো এক্সট্রা টপ নাই আর কি। তো দেন আমাদের এই ভ্যালুগুলো পাইলে আমাদের এখন চিত্র আর্ট করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা মূলত যে 4 নাম্বার বারগুলা দিলাম, আমরা মিড সেকশনে 4 নাম্বার বারগুলা দিলাম, এটা ধর মিড সেকশনের বার 4 নাম্বার দিলাম, এই এক্সট্রা টপ দিলাম, দুই সাইডে দুইটা এক্সট্রা টপ দিলাম, যেহেতু 2s ডিসটেন্স এটা থেকে এটা ডিসটেন্স যেহেতু 2s তাহলে হচ্ছে দুই সাইডে আচ্ছা এই চারটা কি সবসময় ফিক্সড, কি মানে এরকম চারটাই কেন হইলো, মানে এটা তো দেখানোর জন্য একটা পোরশন দেখাইতেছি আমি, একটা সেকশন দেখাইতেছি, আমার তো পুরাই দেখানো সম্ভব না, মানে জাস্ট আমি নরমালি পর এরকম সেম হইবে, এটা কন্টিনিউয়াস হইতে থাকবো, জাস্ট আমি সেকশনটা দেখাইতেছি যে দেখতে কেমন হবে। ও বুঝতে পারছি। কিরে কেন দেখা
আমি তো কন্ট্রোল করি, আমার ল্যাপটপ তো টাইম দেয় রে, ল্যাপটপের বয়স হয়ে গেছে, 2.5 বছর তো কম না, আমি চলি না তো। বেটা কন্ট্রোল প্রেস করতে কইছিল। কন্ট্রোল প্রেস করলে কি তো কন্ট্রোল ও আচ্ছা। আচ্ছা, তাহলে আমি এই যে নরমাল বার দিলাম একটা ফার্স্টে, তারপর হচ্ছে এলটি ক্র্যাঙ্ক বার দিলাম দুই সাইডে দুইটা, ঠিক আছে? তো দুই সাইডে দুইটা দেওয়ার পরে আরেকটা চাইলে তুই বার দিতেও পারোস, নাও দিতে পারোস, তাও দিলাম আমি আরেকটা বার দিলাম দেখানোর জন্য, সুবিধার জন্য 4টা বার দিলাম আর কি। তো 4টা বার দেওয়ার পরে আবার বলে মুসা লাগবো, শালার মুসা না কে? আচ্ছা তাই, এই যে পাইছি আর যেটা দেখানো লাগবে মূলত। তাহলে আমরা দেখ ওই যে ক্যালকুলেশন কইরা আমরা কি পাইলাম, কন্টিনিউয়াস এন্ডের জন্য কয়টা পাইছিলাম, এলটি ক্র্যাঙ্ক 4 নাম্বার, 2টা পাইছিলাম না? এই দেখ, এই যে আমরা এখানে কি লিখছি যে কন্টিনিউয়াস এর জন্য 4 নাম্বার বার 2টা পাইছিলাম, ঠিক আছে, এক্সট্রা টপ আর কি। তো এই যে এক্সট্রা টপ 2টা আমরা আর কি এই যে এখানে বসাই দিছি, এই যে একটা দিছি বসাইছি, এই যে আরেকটা এক্সট্রা টপ বসাইছি, এই যে 2টা এক্সট্রা টপ বসাই দিছি এই জায়গায় আমরা। আর নিচে ডিসকন্টিনিউয়াস এন্ডের জন্য আমরা কয়টা ছিল আমাদের এক্সট্রা টপ, 4 নাম্বার একটা, তাহলে এই যে আমরা একটা এক্সট্রা টপ বসাই দিছি নিচের জন্য। এতটুকু ক্লিয়ার? এটা মুসেন এটা রাগ করছে, আসেনি নাই কথা দিয়ে কয় নাকি? হ্যালো হ্যালো, ঠিক আছে, কথা কস না কেউ, তাই কইতাছি। আর হচ্ছে এই যে আমাদের লং ডাইরেকশন বরাবর হচ্ছে আমরা একটা বার বসাই দিছি, শেষ এতটুকু। তো আমাদের হচ্ছে যদি আমরা মনে কর বার বসাই, এখন আমাদের যদি আমরা বার মূলত নিচে কোন বারগুলা বসে, লং ডাইরেকশনে হচ্ছে নিচে বসে না শর্ট ডাইরেকশনে বসে? যেহেতু আমাদের লং ডাইরেকশনে হচ্ছে কি বলে স্পেস কম, তো আমাদের তো হচ্ছে নিতে পারবে বেশি, মোমেন্ট বেশি নিতে পারবে, বা হচ্ছে বেশি স্ট্রেংথ নিতে পারবে, ওর জন্য আমরা সবসময় নিচে যে বারগুলা থাকে ওগুলো আমাদের কি হয় শর্ট ডাইরেকশনে বসে। তো এই যে নিচে দেখ শর্ট, এই ফুটাগুলো সবসময় নিচে দিবি, এটা মাথায় রেখা যে সবকটা বার এটা নিচে আছে। এটা হচ্ছে আমি লং ডাইরেকশনের সেকশন দেখাইতাছি, তো নিচে আছে। আর এই যে লং ডাইরেকশনের যে বারটা আমি দেখাই দিছি, এই যে বারটা আমি দেখাই দিছি হুকিং কইরা। আর এখানে যেহেতু 2 নাম্বারটা কি, এটা আমি লেখা দিছি যে 2 নাম্বারটা হচ্ছে এই যে এই প্রত্যেকটাই তো 2 নাম্বার, এই প্রত্যেকটা হচ্ছে 2 নাম্বার হ্যাশট্যাগ 4 @ 15 ইঞ্চি সেন্টার টু সেন্টার এলটি ক্র্যাঙ্ক, এটা মার্ক করে দেওয়া লাগবে চিত্রে। তাহলে আমি 2 নাম্বার পাইলাম। সেম ভাবে এই জায়গায় আমরা মার্ক করছি, এই জায়গায় মার্ক করছি কি এই যে 1 নাম্বার বার করছি, যে হচ্ছে এই যে এই বারটা, এই মূলত এটা আমাদের কোনটা হ্যাশট্যাগ 4 @ 15 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মূলত আমাদের হচ্ছে এইটা, আমরা 1 নাম্বারটা মার্ক করে দিছি। দেন 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার হচ্ছে 2টা এক্সট্রা টপ, এই যে 3 নাম্বার এটা আমরা মার্ক করে দিছি, এই যে এটা 3 নাম্বার 2টা এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। আর এই যে লাস্টের এটা হচ্ছে কি 4 নাম্বার এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। দেন আমরা লং ডাইরেকশনের সেকশন আট করলাম আর শর্ট ডাইরেকশনের সেকশন আট করব। তাহলে শর্ট ডাইরেকশনের সেকশন আট করে যদি এটা উল্টা করস কেমন হয়, এই যে এরকম হয়। লং ডাইরেকশনের এটা হচ্ছে আসছে, দেন হচ্ছে যে এলটি ক্র্যাঙ্কটা এইভাবে আইছে, এই যেভাবে গেছে, আর এনে এক্সট্রা টপ দুইটা এইভাবে বয় দিছস, বসাই দিয়া ওই প্রত্যেকটা মার্ক করে দিছস যে কোনটা কি ছিল। এই যে প্রত্যেকটা ছিল হচ্ছে 2 নাম্বার, এই 2 নাম্বার এই যে এটারে মার্ক করছে মূলত। এটা কি তার মানে তোর আবরার ওই চিত্রটাতে ওই এএলটি ক্র্যাঙ্কবার যেটা করলি ওর নিচে যে দুটো দাগ দিয়েছিস এই দুটো এক্সট্রা টপ, কোন দুইটা? এক্সট্রা টপ দুটো একবার হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা, এই যে এক্সট্রা টপ, এই যে এই দুইটা এক্সট্রা টপ বয়স, এই যে একটা বসাইছি এক্সট্রা টপ, এই যে একটা এক্সট্রা টপ, এটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ডের জন্য 2টা ছিল, আর ডিসকন্টিনিউয়াস একটা ছিল, ওর জন্য এনে একটা আসবো। এই চিত্র দেখলেই বুঝবি, আর কিছুই না, একবার আট করলে মুখস্থ হয়ে যাবো। প্রত্যেকটা চিত্র এরকম হইব, খালি এক্সট্রা টপ কম বেশি হইতে পারে এই আর কি, আর কিছুই না। আর পরেরটার ক্ষেত্রে চিত্র সেম, পরেরটার ক্ষেত্রে চিত্র কেমন আসবো, এনে যে মনে কর আরো লং ডাইরেকশন আরো বার আসবো তখন, ঠিক আছে। আবার লং ডাইরেকশনে তখন আবার এলটি ক্র্যাঙ্কটা আসতে পারে, তখন লং ডাইরেকশনে দেখবি যেমন ক্র্যাঙ্কটা আইছে এমন হয়, আবার এই যেমন আবার এলটি ক্র্যাঙ্কটা আইছে, কারণ লং ডাইরেক্ট 2 ওয়ে স্ল্যাবে আর কি, 2 ওয়ে স্ল্যাবে দুই সাইডেই থাকে আর কি। তো 1 ওয়ে স্ল্যাব ক্লিয়ার? 2 এর স্ল্যাবের চিত্রটা কালকে আইকা দিস তো।
পারো না, এই অনলাইনে সার্চ দিবি 2s ল্যাবের চিত্র কেমন, ঠিক আছে? অনলাইনে সার্চ করবি, যে তুই অনলাইনে, তোর কাছে সার্চ দিলাম, তুই আমারে কবি কালকে। আচ্ছা কইলাম কালকে, ঠিক আছে। এখন হলো 2s ল্যাব আসি। 2s ল্যাবের ক্ষেত্রেও সেম অনেক কিছু দেওয়া আছে। এখানে বলা আছে যে 2s ল্যাবের এটার দৈর্ঘ্য কত, 21 আর 26। এই যে বলছিলাম 21 আর 26, কিন্তু আমরা ক্যালকুলেশন করার সময় কত বাদ দিয়ে নিব, এক বাদ দিয়ে নিব, যে 20 আর 25। যদিও এখানে বলা আছে যে হচ্ছে কত বিম ডাইরেকশন লাগবে না, আমরা যেহেতু স্ল্যাব ক্যালকুলেশন করতেছি, বিমের এটা কোনো কাজে দিতেছে না, এটা লাগতেছে না। তো এই যেখানে বইলা দিছে 20 × 25, বাট এটা আমাদের পরীক্ষার প্রশ্নে বইলা দিবে না 20 × 25। আমাদের সবসময় 2s ল্যাবের ক্ষেত্রে -1 করে নেওয়া লাগবে আর কি, ক্লিয়ার কভার বাদ দিয়ে নেওয়া লাগবে। তো এরকম একটা চিত্র আর্ট করছি, যদিও প্রশ্নে চিত্র দেওয়া থাকবে। আর প্রশ্নে যখন চিত্র দেওয়া থাকবে, যদি আমাদের বলে, ঠিক আছে, মূলত যদি আমাদের কোনো অনেকগুলো চিত্র না দেওয়া থাকে, তাহলে আমাদের মনে কর এইখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে, দুইটা সাপোর্ট আছে মনে কর, ঠিক আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। তাহলে এই সাপোর্টের জন্য হচ্ছে এই সাইডে মোমেন্ট হইব, আর এটার জন্য এই সাইডে মোমেন্ট হইব। আবার যদি মনে কর এরকম দেওয়া থাকতো, এন একটা আছে, এই জায়গায় একটা আছে, এরকম একটা আছে, এটা আছে, তো এইটার জন্য মোমেন্ট কোন জায়গায় হইতো, এই যে সেকশন গুলো জয়েন আছে এখানে মোমেন্ট হইতো, তাহলে এটার মোমেন্ট এরকম এরকম হইতো, দুই সাইডে মোমেন্ট আছে। আবার যদি মনে কর ধর এইখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে, এটা 3 ডাইরেকশনে মোমেন্ট আছে, এই সাইডেও মোমেন্ট আছে, এই সাইডেও মোমেন্ট আছে, এই সাইডেও মোমেন্ট আছে। এই জিনিসগুলো আমি কেন বলতেছি, ওই যে আগের বারে যেমন আমরা দেখছিলাম দুইটা স্প্যানের চেয়ে বেশি কিনা না, ওই মোমেন্টের কিছু ভ্যালু নিছিলাম, ভ্যালু নিয়ে হচ্ছে আমরা মোমেন্ট বের করছিলাম। এই যে এইটার ক্ষেত্রে এই দেখা লাগবে যে আমাদের কোন সাইডে মোমেন্ট আছে। যদি একসাথে অনেকগুলো চিত্র দেওয়া থাকে, তাহলে যেভাবে অ্যাটাচ করা থাকবে, যে সাইড ফ্রি থাকবে ওই সাইডের কোনো হচ্ছে মোমেন্ট থাকবে না, আর যে সাইড অ্যাটাচ করা থাকবে ওই সাইডে মোমেন্ট থাকবে। আর আরেকটা যদি কোনো অনেকগুলা চিত্র একসাথে না দেওয়া থাকে, যদি কোনো সাপোর্ট দেওয়া থাকে, এখানে একটা সাপোর্ট দেওয়া বা এখানে একটা সাপোর্ট দেওয়া, তখন যে সাইডে সাপোর্ট দেওয়া শুধু ওই সাইডে মোমেন্ট হবে, এটার সাপোর্টটা এই সাইডে আর কি, তাহলে এই সাইডে মোমেন্ট হবে, এরকম মোমেন্ট হবে। তো এইগুলো আমাদের বেসিক 2 এর জন্য। তাহলে আমরা পাইলাম কি 2s ল্যাবের আমরা আগে যে l/b করে দেখবো যে আমরা হচ্ছে এটা 1 ওয়েতে করব না 2 ওয়েতে করব, আমাদের বলা থাকবে না প্রশ্নে। তা আমরা হচ্ছে 2s ল্যাবের জন্য ক্যালকুলেশন করতেছি। তো এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, এগুলো আমরা লিখছি, যদিও এটা আমাদের দরকার নেই লেখা। তারপরে আমাদের হচ্ছে লাইভ লোড দেওয়া আছে কত, 137 psf, fy দেওয়া আছে 60 ksi, আর fc প্রাইম দেওয়া আছে 3 ksi। তো এটার জন্য হচ্ছে আগের বার যেমন আমাদের থিকনেস বের করার জন্য আমাদের দেখা লাগছে যে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, এখন এরা দেখা লাগবে না। থিকনেসের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটার লগে 2 গুণ বাই হচ্ছে 180, এটা হচ্ছে থিকনেসের ফর্মুলা। দৈর্ঘ্য প্রস্থ ওটার লগে দুইটার যোগফলের লগে 2 গুণ নিচে 180, আমরা থিকনেস পাইলাম 6। তারপরে ডেড লোড বের করার জন্য যে আমরা একটা সূত্র মনে আছে, t/12 × 150, সেম সূত্র এই জায়গায় আসবে। আর আরেকটা জিনিস আমাদের বের করা লাগবে এখানে, স্মল এমটা বের করবো আমরা হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য, আমাদের এমটা কাজে লাগবে। এমটা রেশিও দিয়া আমরা মূলত আর কি আমরা কোন মোমেন্টটা নিব এটা আমরা মূলত বের করব। তো এখানে হচ্ছে এটা বের করার সূত্র হচ্ছে প্রস্থ বাই দৈর্ঘ্য। তাহলে বড় ছোট শর্ট ডাইরেকশন আর লং ডাইরেকশন, আমরা প্রস্থ দৈর্ঘ্য না বলে শর্ট আর লং বলি। তাহলে শর্ট ছিল হচ্ছে আমাদের 20 আর লং ছিল 25। তো আমরা এম এর ভ্যালু পাইলাম হচ্ছে 0.8। আর এই সাইডে আমরা আগের বার আমরা টোটাল লোডটা একসাথে বের করছিলাম, বাট আমরা এখানে একসাথে বের করব, বাট হচ্ছে আলাদা আলাদা বের করব। ডেড লোডের জন্য আলাদা বের করব, লাইভ লোডের জন্য আলাদা বের করব। তো ডেড লোডের জন্য বের করলাম আলাদা, এটা পিএসএফ, লাইভ লোডের জন্য বের করলাম এটা আলাদা, এগুলো সব পিএসএফ এ আছে। বাট আমাদের ওই ছকি ক্যালকুলেশনের সময় 1000 দিয়ে ভাগ দিয়ে করা লাগবে, আমি লাস্টে 1000 দিয়ে ভাগ দিলেও হবে, সমস্যা নেই। তো এই পর্যন্ত আমরা ভ্যালু পাইলাম। তো আগের বারের মতন আমরা এস মিনিমাম বের করলাম, আগের সূত্রই বসায় এস মিনিমামের ভ্যালু পাইলাম। ডিও আগের মতো থিকনেসের থেকে 1 মাইনাস দিলে আমরা ডির ভ্যালু পাই। তারপর আমাদের আবার ডি চেক দেওয়া লাগবে। ডি চেক কিভাবে দিছিলাম, রো ম্যাক্সটা বের কইরা দেন হচ্ছে যে অ্যাকচুয়াল এম ইকুয়ালস টু হচ্ছে ফাই, অ্যাকচুয়াল এম এর যে ফর্মুলা ছিল এখানে বসায় আমরা ডির ভ্যালু পাইছি হচ্ছে 2.9। এই সেম প্রসেসে ডির ভ্যালু বের করা লাগবে, এই সেম প্রসেসে ডির ভ্যালু বের করলাম। তো দেখলাম আমরা ডি 2.9, যেহেতু আমাদের যে আর এটা পসিবল না, এটা প্রোভাইডেড, যেহেতু আমাদের প্রোভাইডেড ডি আছে কত 5,
তো আমরা আমাদের এই চেক দিতে পেরেছি 2.9, যেহেতু এটার চেয়ে বড় আছে তাহলে আমাদের ডি ওকে আছে। এখন আমরা পরবর্তী ক্যালকুলেশন করতে পারি। এখন হচ্ছে আমাদের যেহেতু এই 2s ল্যাবে লং ডাইরেকশনও মুভমেন্ট বের করা লাগে, শর্ট ডাইরেকশনও মুভমেন্ট বের করা লাগে, এস বের করা লাগে, বাইর করা লাগে, কি বলে 12 বের করা লাগে, সবগুলাই বের করা লাগে। এখানে আর আগের বারের মতন কোনো কারচুপি দেওয়ার সুযোগ নাই যে মোমেন্টের এনে দাগ দিয়ে দিলাম আমার লং ডাইরেকশনে মুভমেন্ট বের হয়ে গেছে, এমন কোনো সিস্টেম নাই। এখানে প্রত্যেকটার জন্য মুভমেন্ট আলাদা আলাদা বের করা লাগবে। তো ওই যে ওই মিড বলতে বোঝাইতাছে যে মিড সেকশন, তারপরে এক্সট্রিডিয়ার জি? মানে মাইকটা অফ কর শাকিল। আমাদের রুমে ঢোকেনি। ও সরি। এক্সটেরিয়র বলতে বোঝাইতেছে হচ্ছে কন্টিনিউয়াস সেট, আর ইন্টেরিয়র বলতে বোঝাইতেছে ডিসকন্টিনিউয়াস সেট। তো এখানে এক্সটেরিয়র আর ইন্টেরিয়র লেখছে আর কি, ঠিক আছে। তো আমরা যে প্রথম পড়ছিলাম যে হচ্ছে উপরের টু প্লাস আর মাইনাস মাইনাস, তো আমরা এখানে আর কি ওটা দিয়ে রাখছি যে আমাদের এক্সটেরিয়রের জন্য এটার ভ্যালু মাইনাস, এটার ভ্যালু প্লাস, এটার ভ্যালু মাইনাস, এটার ভ্যালু মাইনাস, শুধু মিড সেকশনটা প্লাস হয়। এটা জাস্ট আমার বুঝার ক্ষেত্রে, এখানে যে আমরা ভ্যালুগুলো পাবো এখানে আমাদের কোনো মাইনাস প্লাস ইউজ করার দরকার নাই। জাস্ট আমরা একটু এই এতটুকু পোর্শনের মোমেন্টের মান সবসময় মাইনাস হয়, এতটুকু মোমেন্টের পোর্শন হচ্ছে প্লাস হয়, তারপর নিচের টো মাইনাস প্লাস। এটা হচ্ছে যে এই ডায়াগ্রাম থেকে মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা দেখছি যে হচ্ছে এটুক ছোট, এখানে মাঝখানে উঠছে, আবার এই মোমেন্ট ডায়াগ্রামটা বড়, এই আর কি। এখন আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব। তো মোমেন্ট ক্যালকুলেশনটা সবসময় শুরু হয় হচ্ছে যে ইন্টেরিয়র থেকে, ঠিক আছে। এই নিচেরটা থেকে সবসময় আমরা মোমেন্ট ক্যালকুলেট করা শুরু করব। আর এখানে আরেকটা বিষয় বলে দিই যে প্রত্যেকটার জন্য হচ্ছে আমরা ডি বসাইছি, ঠিক আছে, ডি বসাইছি। কিন্তু যখন আমাদের হচ্ছে এই লং ডাইরেকশনে আমাদের মাঝখানে ডিটা থাকে, এইখান থেকে আমাদের হচ্ছে 0.5 এটা বাদ যায় সবসময় লং ডাইরেকশনের ডিটা, শুধু ওই যে লং ডাইরেকশনে মিডের ডিটা 0.5 এটা আমাদের মাইনাস যাবে। কেন যাবে এটা ম্যাডাম ক্লাসে বলছিল যে হচ্ছে যে এরকম যদি যায় তাহলে হচ্ছে যে মিডের ডাইরেকশনটা কি হয়, এই এতটুকুর তো এরিয়া কম না, ডির এরিয়াটা কম আর কি, ওর জন্য আর কি। এটা নিচে আমাদের শর্ট ডাইরেকশনের একটা বার আছে, ওর জন্য এটা হচ্ছে 4.5 হয়। তো আমরা হচ্ছে ডায়াগ্রাম আপনার এইটাতে এস মিনিমাম বের করতে হবে না? হ্যাঁ বের করছি তো এস মিনিমাম, এই যে এস মিনিমাম। তুই এস মিনিমাম না বের করলে তুই যে পরে এস গুলা বের করবি, এস মিনিমাম চেয়ে বড় হইছে না ছোট হইছে এটা বুঝবি কেমনে? কি বললাম মিডে আমরা প্রত্যেকটার জন্য কি চেক দিছি, রো ম্যাক্স চেক দিছি আর রো চেক দিছি। আর এই 1 ওয়ে স্ল্যাব আর 2 ওয়ে স্ল্যাবের জন্য আমাদের চেক দেওয়া লাগবে কি, ডি চেক দেওয়া লাগবে আর এস মিনিমাম চেক দেওয়া লাগবে। এটা বলুক আর না বলুক প্রত্যেকটা ম্যাথের জন্য আমাদের এই দুইটা জিনিস চেক দেওয়া লাগবে। তুই এখানে রো এর মান আছে থেকে ডি সেকেন্ডে না? তো রোর ভ্যালু ছাড়া তুই অ্যাকচুয়ালি এখানে সূত্রে কেমনে পাবি? এই যে অ্যাকচুয়াল সূত্রটা কি ছিল? এই রো ম্যাক্স এর সূত্রে আমি রোর মান বসাইছি, যেমন বিটা 1 এর মান জানি, এফ প্রাইম এর মান জানি, এফ এর মান জানি, রো ম্যাক্স বসাবো, এটাই তো রো ম্যাক্সই তো বসাবো, এটাই কথা। বিটা 1 এর মান অ্যাকচুয়ালি সূত্রে এখানে কি আছে, ফাই ইকুয়ালস টু রো আছে না, তাহলে রোর মান লাগবে না আমাদের? রোর মান তো আলাদা করে কিছু না, রো ম্যাক্সই তো বের করব। হ্যাঁ রো ম্যাক্স, রো মানে হচ্ছে রো ম্যাক্স। আমরা যখন ওই যে ধইরা কিছু করি তখন তো সবটা ম্যাক্সটা ধইরা করি না, যেমন হচ্ছে ফাইর ভ্যালু আমাদের যখন আমরা ধইরা করি তখন তো 0.9 এটা যে ম্যাক্স যেটা সেটা ধইরা করি, তাই না? তো ওর জন্য এখানে রো ম্যাক্সটা হচ্ছে আমরা ধইরা করব। রো ম্যাক্স এর জন্য এপসিলন টি এর ভ্যালু হচ্ছে 0.004। আচ্ছা বাইরে করতেছিলাম এটা অন্যটা, ও এটা কি 2 ওয়ে স্ল্যাবের? দিয়েছিলাম কারো জন্য আপনি দিয়েছিলাম কারো। এই যে দেখা যায়
তাহলে আমরা কি বলছিলাম যে হচ্ছে নিচের যে ডিসকন্টিনিউয়াস এন্ডটা আছে ওটার জন্য আমরা দুইটা সেকশনের জন্যই ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার জন্য যেখানে কি লেখা আছে উপরে দেখা লাগবে আমাদের হচ্ছে এই টেবিলটা কিসের। তো এই টেবিলটা মূলত হচ্ছে কোএফিশিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্টস। আর এটা আমরা কিসের জন্য করতেছি? ইন্টেরিয়রের জন্য করতেছি। তো আমরা এটা স্মল এম বের করছিলাম হচ্ছে ওই যে শর্ট বাই লং ডাইরেকশন দিয়ে বের করে পাইছিলাম আমরা হচ্ছে একটা 0.80। তাহলে আমরা এম এর ভ্যালু পেলাম 0.80। এখন আমাদের কেসগুলো মিলাইতে হইবে মূলত কোন কেসের সাথে আর কি এইখানে আর এই সিরিয়ালে কোনটা মিলে। তো আমাদের মোমেন্ট দুই জায়গায় ছিল, এ বরাবর ছিল আর হচ্ছে এ বরাবর ছিল। এ বরাবর আর এ বরাবর তো একই কথা, তাই না? তো কলম ইউজ করা যাইতেছে না। তো এখন আমি দেখি আমার মোমেন্টটা মানে হচ্ছে দুই সাইডে ছিল। তো দুই সাইডের মোমেন্টে কোনটা মিলে এনে যে আরেকটু জুম করে দেখা যায় এই যে কাটা কাটা খাস কাটা আছে, এটার চার সাইডে মোমেন্ট আছে, তাহলে হচ্ছে কেস 2 হইতো। এটার যদি কোনো সাইডে মোমেন্ট না থাকতো তাহলে ওটা কেস কি হইতো? 1 হইতো। যদি এটার এই দুই সাইডে থাকতো তাহলে এটা কেস 4 হইতো মোমেন্ট। এর যদি দুই সাইডে লং ডাইরেকশনে মোমেন্ট থাকতো তাহলে এটা কেস 5 হইতো। যদি এটা শুধু লং ডাইরেকশনের এক সাইডে থাকতো তাহলে এটা কেস 6 হইতো। তো আমাদের যেহেতু লং এও আছে শর্ট এও আছে, এক সাইডে মোমেন্ট আছে, তাহলে আমাদের এটা 4 নাম্বার কেসের সাথে মিলা যায়। তো 4 নাম্বার কেসের সাথে মিললে আমাদের কি বলে এই 0.80 স্মল এম এর ভ্যালুর জন্য আমরা যদি এই বরাবর দেখি তাহলে আমরা ভ্যালু পাই হচ্ছে দুইটা, 0.071 আর 0.029। তো এইটা পাইলাম। তো আমাদের আগের বারের মোমেন্টের সূত্র কি ছিল মনে আছে? এই একটা সামহাও এখান থেকে একটা ভ্যালু নিতেছি, দেন এটার সাথে হচ্ছে টোটাল লোড ইনটু লেন্থ এল স্কয়ার করতেছি, তাই তো? তো এইখানে দেখ এইখানে যে ডাব্লিউ এর ভ্যালুটা, এখানে ডাব্লিউ এর ভ্যালুটা কি বলছে? হোয়ার ডাব্লিউ ইকুয়ালস টু টোটাল ইউনিফর্ম ডেড লোড প্লাস লাইভ লোড। মানে হচ্ছে এখানে টোটাল লোড যেটা আছে ডেড লোডও থাকবে লাইভ লোডও থাকবে, এই ভ্যালুটা আমাদের হচ্ছে ডাব্লিউ তে বসানো লাগবে। তো আমরা যাই, দুইটা ভ্যালু পাইছিলাম মনে আছে? দুইটা ভ্যালু কি? 0.71 আর 0.29। তাহলে আর সবসময় মনে রাখতে হবে আমরা যে বড় ভ্যালুটা আছে মোমেন্টের বড় ভ্যালুটা যে 0.71 আছে আর 0.29 আছে, তাহলে বড় ভ্যালুটা আমরা সবসময় শর্ট ডাইরেকশনে বসাবো। এই দেখ 20 শর্ট ডাইরেকশন, কারণ আমরা কি জানি শর্ট ডাইরেকশনে স্পেস যত ছোট আমার এখানে মোমেন্ট তত বেশি নিতে পারবে। তো ওর জন্য আর কি বড় ভ্যালুটা এখানে 0.71 বসাইলাম। আর যেহেতু দুইটা ভ্যালু ছিল আরেকটা ভ্যালু কি ছিল? 0.029, তাই তো? এই দুইটা ভ্যালু আমরা বসাইলাম। এখন আমাদের সূত্রে কি ছিল? ডাব্লিউ। আচ্ছা, তার মানে এটা এইভাবে না যে উপরেরটাতে নিচেরটাতে। হ্যাঁ, উপরেরটাতে নিচেরটাতে এটার ক্রাইটেরিয়া কি ওইটা বললাম। এখানে কি বসাইছে? প্রথমে শর্ট ডাইরেকশন বসাইছে, তারপর লং ডাইরেকশন বসাইছে। এখন তুই একটা নরমাল বিষয় চিন্তা কর, তোর যখন মোমেন্ট কোন জায়গায় বেশি নিব? এ বরাবর কোন দিলে এখানে মোমেন্ট বেশি নিব, না যদি আমি এ বরাবর কোন বার দিই কোনটায় মোমেন্ট বেশি নিব? অবভিয়াসলি যেটা শর্ট ওইখানে মোমেন্ট বেশি নিবে। তো আমাদের এখানে মোমেন্ট বেশি হবে কোনটা? শর্ট ডাইরেকশনে। আচ্ছা, আমি বলতেছি যে মানে ধর ওই গ্রাফে তো একটা উপর নিচ হিসেবে দেওয়া আছে, উপরে একটা ভ্যালু নিচে একটা ভ্যালু। নিচে একটা ভ্যালু। তো উপরের ভ্যালুটা এক্সটেরিয়রে আর নিচের ভ্যালুটা ইন্টেরিয়রে না? না না না, দুইটা ইন্টেরিয়রের জন্য। আমরা কি বললাম ফার্স্টে? আমরা ইন্টেরিয়রের জন্য ক্যালকুলেট করতেছি, আমরা একটা করব, এই দুইটা একসাথে করব। এই যে দুইটা একসাথে করতেছি, হ্যাঁ দুইটা ইন্টেরিয়রের জন্য করতেছি। তাহলে ইন্টেরিয়রের ভ্যালু দুইটা ছিল, 0.71 আর হলো 0.029। তো যে ভ্যালুটা বড় ওই ভ্যালুটা আমরা শর্ট ডাইরেকশনের মোমেন্টের এখানে বসাইলাম, তারপর যে ভ্যালুটা ছোট ওই লং ডাইরেকশনের ইন্টেরিয়রে বসাইলাম। দেন আমাদের সূত্রে ছিল ডাব্লিউ এল স্কয়ার। ডাব্লিউ মানে কি বোঝাইছিল? যে টোটাল লোড। তাহলে টোটাল লোড আমরা কত পাইছি? 309। এই 309 পাইলাম, এই যে 309 বসাইলাম। আর এটার লেন্থ কত? 25। এই যে 25 স্কয়ার করলাম, এটার লেন্থ কত? 20 স্কয়ার করলাম। তো আমরা ইন্টেরিয়র এটার মোমেন্ট পাই গেলাম। ক্লিয়ার? তো খুঁজে ভুল করছি রে। ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ হইলো। এখন আমাদের আসা লাগবে মিড ডাইরেকশনের। ঠিক আছে, মিডের ভ্যালু বের করা লাগবে। তো মিডের ভ্যালু বের করার জন্য আমাদের আরেকটা ছকে যাওয়া লাগবে। তো আরেকটা ছকে কি বলছে? কোএফিশিয়েন্ট ফর লাইভ লোড পজিটিভ মোমেন্ট ইন স্ল্যাব। মানে আমাদের পজিটিভ পোরশনের জন্য আমরা ক্যালকুলেশন করব। যেহেতু আমরা এম এর ভ্যালু কত পাইছিলাম? 0.80, আর আমরা ওইখান থেকে দেখছিলাম কেস 4। তো আমরা কেস 4 এ যদি 8 যাই তাহলে এটা আমাদের ভ্যালু কত হয়? 0.048
আর 0.020। কিন্তু এখানে আমাদের একটা খেয়াল করার বিষয় আছে, এখানে আমাদের ডাব্লিউ এর ভ্যালুটা কি আছে। ডাব্লিউ এর ভ্যালুটা এখানে বলছে হচ্ছে টোটাল ইউনিফর্ম লাইভ লোড, মানে শুধু লাইভ লোডটা এখানে আসবে, লাইভ লোডের পোর্শনের সাথে এই পোর্শনটুকু আসবে। তাহলে আমাদের তো ডেড লোড বাকি রয়ে গেল। তো ডেড লোড বাকি রয়ে গেলে আমাদের ডেড লোড পোর্শনের জন্য আরেকটা আছে, ছক আছে, যে এইখানে হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে কত, টোটাল ডেড লোড, শুধু ডেড লোড। তাহলে আমরা দেখবো যে এখানে কত আছে। তাহলে 4 নাম্বার কেসের জন্য আছে এখানে 0.039 আর 0.016। এইটা বসাইলাম, মনে কর এটা হচ্ছে তোর শর্ট ডাইরেকশনের জন্য বসাইলাম 0.039। দেন আমরা এটার সাথে কি বসাবো, এই যে টোটাল যে ডেড লোডটা পাইছি ওই ডেড লোডটা বসাবো ইনটু লেন্থ গুণ দিলাম, স্কয়ার করলাম। দেন আবার আমরা প্লাস দিব, প্লাস দিয়া এখানে যে শর্ট ডাইরেকশনের জন্য আমরা 80 জন্য কত পাইছি, 4 নাম্বার কেসে 0.048 ইনটু শুধু লাইভ লোড যতখানি আছে ওইটা ইনটু ওইটা লেন্থ যতখানি এই স্কয়ার করছি। এই যে আমরা এখানে কি বসাইছি, এটা 90 আমাদের কি ছিল, 90 ছিল হচ্ছে আমাদের ডেড লোড। তাহলে যে 90 সাথে ডেড লোডের যে হচ্ছে গ্রাফটা ছিল, এখান থেকে আমরা এই শর্ট ডাইরেকশনের জন্য পেলাম 0.39 ইনটু লেন্থ স্কয়ার। এটার লগে আবার প্লাস করলাম লাইভ লোডের জন্য যে মোমেন্টের যে এটা ছিল, ভ্যালুটা ছিল 0.48 ইনটু লাইভ লোডের ভ্যালু কত ছিল 29.2, এটা বসাইলাম ইনটু হচ্ছে এল স্কয়ার করলাম। টোটাল যেটা পাইলাম আমরা এখানে একটা ভ্যালু পাইলাম 5.61 পাইলাম মনে হয়, এটা হচ্ছে এই মিড সেকশনের ভ্যালু পাইলাম। সেম ভাবে এটার জন্য বসাবো, তো এটার ভ্যালু পাইলাম মিড সেকশনে 3.61। এখন আমাদের বাকি কি, দুইটা এক্সটেরিয়র বের করা একদম ইজি। জাস্ট হচ্ছে এই মিড সেকশনে যে ভ্যালুটা পাইছি ওটার যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে আমরা এক্সটেরিয়রের ভ্যালু পাই যাব। সেম এটার যে ভ্যালু 3 দিয়ে ভাগ দিলাম আমরা এক্সটেরিয়রের ভ্যালু পাই গেলাম। ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট। তো সেম আমরা আগের প্রসেসে এস বের করব, আগের যে ফর্মুলা ছিল আগে যে নেস বের করি সেম ভাবে এস বের করব। দেন হচ্ছে আমরা বার বের করব। বার বের করব কি, প্রথমে বলছিলাম আগের বার ওয়ান ওয়ের জন্য কি বলছিলাম যে আমাদের সবসময় মিড ধইরা আমাদের হচ্ছে বার বের করা লাগবে। তো মিড দের আমরা বার বের করব, মিডের জন্য কতখানি যায়। তো আমরা ফার্স্টে হলো দেখব যে আমাদের হচ্ছে কয়টা লাগে। তো এই না ক্লাসের নোটটা কি, ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই যে মিডের জন্য এই সবগুলার এস পাইলাম আমরা। তো যদি এস গুলা আমার মিনিমামের চেয়ে ছোট হয় তাহলে আমরা যেটা মিনিমাম আছে ওই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিব এস বের কইরা। এন্ড আমার হচ্ছে প্রত্যেকটার জন্য বার বের করা লাগবে। তাহলে আমরা প্রথম কি মিড সেকশনের জন্য কাজ করব। তো আমাদের থিকনেস দেওয়া আছে কত, 6। তাহলে আমরা যে ক্রাইটেরিয়া বের করে নিয়েছি যে হচ্ছে 9 থেকে 18 এর মধ্যে হচ্ছে আমাদের থাকা লাগবে স্পেসিং এর ভ্যালু। তো আমরা 3 নাম্বার বার দিয়ে ফার্স্টে দইরা করলাম। 3 নাম্বার বার দিয়ে যদি দইরা করি তাহলে আমার কি হচ্ছে 4.88 এটার ভিতরে আসে না। তারপর 4 নাম্বার দইরা করছি, 4 নাম্বার দইরা করলেও এটার ভিতরে আসে না। তারপরে যে 5 নাম্বার করছি, তো 5 নাম্বার করার পরে দেখলাম হচ্ছে আসছে। এই যে কোন জায়গায় ভ্যালু বসাইছি, এইখানে ভ্যালু বসাইছি। তাহলে আমাদের স্পেসিং এর ভ্যালু পাইলাম কত, 13। আর কয় নাম্বার বার বসাইছি, 5 নাম্বার। তাহলে আমরা এখানে মিডে লিখছি যে #5@13 ইঞ্চি সেন্টার টু সেন্টার এলটি ক্র্যাঙ্ক। যেহেতু দুই সাইডে আর কি লং ডাইরেকশন আর শর্ট ডাইরেকশনের দুই সাইডে আর কি তৈরি হবে, এক্সট্রা টপ হবে, ওর জন্য আর কি আমরা এই এলটি ক্র্যাঙ্কটি লিখছি। তো আমরা এতটুকুর জন্য পাইলাম। তো এতটুকু পাওয়ার পরে এখন আমাদের হচ্ছে এই পরেরটারও চাইলে মিড বের করে ফেলতে পারি বা হচ্ছে আমরা শর্ট ডাইরেকশনের ক্যালকুলেশন শেষ করতে পারি। তো আগেরটা দাগ দেওয়া কেন, আগেরটা হয়নি কেন, ফার্স্টের বারটা কি ফার্স্টের 3 নাম্বার বার, এই যে 3 নাম্বার বার ধরছি, এটা তো ফার্স্টের বারই। যে এস এর ভ্যালু কত ছিল, মানে মিডের আগেরটা কি, মিডের আগেটার ক্যালকুলেশন করতেছি, কইরা দেখা কি ওটা তো ক্যালকুলেশন যায় না, ক্যালকুলেশন গেল আগে যেখানে আসো না থাক। তো
তো মিডের ক্যালকুলেশন করলাম, এখন আমরা হচ্ছে এই কি বলে এক্সটেরিয়রের জন্য করলাম। এক্সটেরিয়রের জন্য আমাদের এই ইসের ভ্যালু কত আছে, এস এর ভ্যালু 0.131, তাহলে এই যে 12 জন্য কত আছে 0.131, তাহলে আমাদের এখানে কত লাগবে 2s, তার মানে কত, এই যে 13 স্পেসিং এর ডাবল, তার মানে 26, তাহলে আমরা পাইলাম কত 0.28। আমরা এখানে ব্যবহার করছি কত অ্যাভেলেবেল আছে আমাদের, কত 5 নাম্বার বার, 5 নাম্বার বারের এরিয়া কত 0.31, তাহলে আমাদের অলরেডি একটা বার আছে 0.31, আর আমাদের দরকার হচ্ছে 0.28, তাহলে তো অলরেডি আমরা মাইনাস করলে আমরা একটা জিরো ভ্যালু বা মাইনাস ভ্যালু পাই, তাহলে তো অলরেডি আমাদের এই বারটা আছে, তাহলে ওর জন্য আমাদের এখানে আর কোনো এক্সট্রা টপের দরকার নাই। বুঝিনি এই লাইনটা। আমরা ক্যালকুলেশন করলাম যে আমাদের টোটাল কতখানি রিকোয়ার্ড আছে, ঠিক আছে, কতখানি এরিয়া আমাদের রিকোয়ার্ড, তাই তো। এই যে ধরেন এই যে প্রোভাইডেড দেওয়া আছে, আমাদের প্রোভাইডেড দেওয়া আছে কত, মানে হচ্ছে বার এরিয়া 0.31, তাই না, 5 নাম্বার বারের এরিয়া। তো আমাদের রিকোয়ার্ড কি, এই যে আমরা ওই কি নিয়মে করছিলাম, 12 জন্য দরকার হচ্ছে 12 ইঞ্চির জন্য রিকোয়ার্ড হচ্ছে ওইটার এস কত 1.3, তাহলে হচ্ছে 2s এর জন্য দরকার কত, ওইখানে বসায় আমরা ভ্যালু পাইলাম 0.28, তাহলে আমাদের প্রোভাইডেড আছে অলরেডি একটা বার আছে, আমরা এই যে পাইছি আমরা অলরেডি একটা 5 নাম্বার বার পাইছি মিড সেকশনে, 5 নাম্বার বারের এরিয়া কত 0.31, তাহলে আমরা 0.31 যেহেতু অলরেডি আছে আর আমাদের রিকোয়ার্ড হচ্ছে 0.28, তাহলে আমাদের এই এরিয়াটা অলরেডি আছে, তাহলে তো আমাদের আর এক্সট্রা টপ দরকার হইতেছে না, ওর জন্য আমরা এখানে কি দিছি ফাঁকা। দেন আমরা পরের ইন্টেরিয়রের জন্য করছি, ইন্টেরিয়রের জন্য এই ইসের ভ্যালু কত দেওয়া আছে 42 এখানে করা আছে। আচ্ছা এটা মনে আমরা যে কইটা পাইছিলাম এই না নো এক্সট্রা টপ নিডেড, এটা কোনটা পাইছিলাম আমরা জানি, ওই যে এটারটাই করছে আর কি, এটার এই জায়গায়। তারপর হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে 91 60, এটা নাকি 2 নাম্বার 5টা, এটা তাহলে হচ্ছে আমাদের প্রোভাইডেড দেওয়া আছে কত, অলরেডি 5 নাম্বার বার দেওয়া আছে হচ্ছে 0.31 এরিয়া, তাহলে আমাদের রিকোয়ার্ড যদি আমরা ক্যালকুলেশন করি যে 12 এর জন্য মনে কর 0.42, তাহলে আমাদের 2s এর জন্য কত, ক্যালকুলেশন করে আমরা ভ্যালু পাইছি হচ্ছে রিকোয়ার্ড 0.31, অলরেডি আমাদের ভ্যালু কত আছে 0.31, তাহলে যদি আমরা এটা থেকে মাইনাস করি তাহলে আমাদের এক্সট্রা টপের এরিয়া কত হবে যে 0.60, তাহলে এখানে যদি 5 নাম্বার বার দুইটা বসাই তাহলে তো আমাদের এক্সট্রা টপ হয়ে যায়, তাই ওইটাই লেখছে 5 নাম্বার বার দুইটা এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্কড, এলটি ক্র্যাঙ্ক বা ক্র্যাঙ্কড। 0.60 তো একটা ডাইরেক্ট বাড়ি আছে 6 নাম্বার নাকি 7 নাম্বার বারটা, এটা তোর ইচ্ছা, তোরে কইছিল না যে ম্যাডাম মনে আছে, তুই এনে চাইলে তোর ইচ্ছা মতো নিতে পারি, তুই চাইলে 4 নাম্বার বার দুইটা নিতে পারোস বা একটা 3 নাম্বার বার একটা 4 নাম্বার বার, তোর যেটা খুশি মনে খুশি হয় তুই এটা কর, ঠিক আছে। সেম ভাবে এটা সেকশনের ক্যালকুলেশন করছি, মিড সেকশনের ক্যালকুলেশন কইরা পাইছি হচ্ছে এটার বার 4 নাম্বার বার পাইছি, দেন সেম ভাবে যে ক্যালকুলেশন কইরা এন এক্সট্রা টপ পাইছি 3 নাম্বার বার, এনে পাইছি 4 নাম্বার বার, সেম জিনিস আর কিছু নাই। আর হলো এরপরে চিত্র আট করা লাগবে, চিত্র আট করে নেই, ওইটার ক্ষেত্রে যেমন চিত্র ছিল ওই চিত্রটা দুই সাইড হইব আর কি। এখন এই কালকে করে দিস তাহলে বুঝুন, চিত্র করে দে যা এখন তুই ডিফ্লেকশন বুঝা। হ্যাঁ কালকে না না কালকে কোনো কিছু নাই, কালকে আমার পড়াই বাকি ডিফ্লেকশনের কি বুঝ, তুই আমার ডিফ্লেকশন বুঝা। আমি ডিফ্লেকশন বুঝি না, আমার কালকে দেখতে বা আমি কষ্ট খুব জায়গা আছে, তাহলে আমিনুল স্যার টিভিমটা বুঝান, কিছু তো একটা শিখা দরকার ভাই, আজকে কিছু শিখি নাই স্যার। আমিনুল ভাই যা হইব না ভাই, বুঝছি তোর আমারে খাটায়, তোর আমারে শিখাবে না কিছু, দিয়ে দিস তাহলে রেকর্ডিং।